তখন থেকে আলোড়নের সৃষ্টি হলো এলাকার মধ্যে যে কেঁচো সার সেই সুবাদে আমার মানে মানিক থেকে কেঁচো মানিক ডাকাডাকি শুরু করলো। আমি এমন একজনের সাথে আজকে বসছি যিনি এই ব্যাপারটায় খুবই অভিজ্ঞ, যার কাজের যাত্রা শুরু করেছে 2006 সাল থেকে। আমি কেঁচো কিভাবে পাবো, আমার একটা তখন স্বপ্ন জন্ম নিল। কেন ভার্মি কম্পোস্ট নিয়ে আপনি কাজ শুরু করলেন? তারা এক জায়গার প্রতিনিধিকে নিয়ে আমাকে ফিলিপাইনে 250 গ্রাম কেঁচো দেয়। এই 250 গ্রাম কেঁচো আমি ফুলের টবে আমার শোয়ার ঘরে এমন স্বপ্ন লালন পালন করছি মনে। একটা নতুন কাজ শুরু করেছি আমি, সেটা হচ্ছে ফার্মিং। তো ফার্মিং অনেক ব্যাপক একটা ব্যাপার, সেটা তো আর অত বড় করে তো কিছু করতে পারছি না। ফার্মিংয়ের যে জায়গাটায় আমি কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সার। এখন সারের অনেকগুলো ভাগ আছে, তো আমি যেটা করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে জৈব সার কিংবা কেঁচো সার, এই দুটোই নিয়েই কাজ করতে চাই। তো এটা কাজ করার জন্য আসলে এক্সপিরিয়েন্স তো দরকার। তো সেই এক্সপিরিয়েন্সটা আমি সেইভাবে তো এখনও জ্ঞানটা অর্জন করতে পারি নাই, ছোট ছোট কিছু কাজ করেছি। আর বেশি করে ব্যাপক হারে সেই জ্ঞানটা অর্জন করার জন্য আমি এমন একজনের সাথে আজকে বসছি যিনি এই ব্যাপারটায় খুবই অভিজ্ঞ, যার কাজের যাত্রা শুরু করেছে 2006 সাল থেকে। সো তার সাথে আজকে কথা বলবো, কারণ তার কাছ থেকে আমি অনেক কিছু জানবো, শিখবো, এবং আমার এই যে কেঁচো সার উৎপাদনের ক্ষেত্রে তিনি আমাকে কতটা সহযোগিতা করেন সেটাই আসলে দেখার বিষয়। ওয়েলকাম মানিক ভাই, কেমন আছেন? জি আছি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি মানিক ভাই, থ্যাংক ইউ। আপনি অনেক দূর থেকে আসছেন, সেই দিনাজপুর বীরগঞ্জ থেকে আসছেন আপনি, এবং আপনার ওইখানে বিশাল একটা প্রজেক্ট আছে আমি শুনেছি। তো সেই প্রজেক্টে তো আমরা যাব, কিন্তু তার আগে আপনাকে নিয়ে আসছি এখানে। তো মানিক ভাই, আপনি 2006 সাল থেকে শুরু করছেন ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ করা। আপনি শুরুটা করলেন কিভাবে, মানে কেন ভার্মি কম্পোস্ট নিয়ে আপনি কাজ শুরু করলেন, কিভাবে জানলেন? আসলে আমি মূলত পারিবারিকভাবে কৃষকের একজন সন্তান। আর মানে স্টুডেন্ট লাইফ থেকেই আমি মানে কৃষিকাজে সহায়তা করি আমার ফাদারকে। সেই সুবাদে আমার মানে স্বপ্ন যে আমি যেহেতু কৃষকের একজন সন্তান, আমি বেশি কিছু না পারলেও আমি কৃষি নিয়েই থাকবো এবং কৃষককে নিয়েই থাকবো। সেই জায়গা থেকে আমি 2003 সালে এসএসসি হলো পরীক্ষাতে ছিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের জন্য কিন্তু 3 মাস একটা ব্যবধান থাকে রেজাল্টের অপেক্ষায় যে কী হবে। সেই 3 মাসের মধ্যে হচ্ছে আমি আমার এলাকার কিছু কৃষক কিষানীকে একত্রিত করে একটা সংগঠন করি। সেই সংগঠনের নাম হচ্ছে, আর আমার গ্রামের নাম অনুযায়ী আরাজি শিয়ালখাতা জনসংগঠন। আচ্ছা। হ্যাঁ, জন অর্থাৎ অনেক মানুষের সমাগম, জন অর্থাৎ সাধারণ মানুষের সংগঠন। সেই সাধারণ মানুষকে নিয়ে আমি একটা সংগঠন শুরু করি। আমরা তখন যৌথ উদ্যোগে বিভিন্ন কৃষি ভিত্তিক কাজ শুরু করি, যেমন ধান চাষ। তো এই ধান চাষ থেকে মূলত যে আমরা জৈব কৃষি কিভাবে করব, আচ্ছা আচ্ছা, ওই জৈব কৃষিতেই আমার সুযোগ হয়েছে। লোকাল একটা সংগঠন আছে আমাদের, সিডিএ, কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সিডিএ। তো ওই সিডিএর মাধ্যমে আমি একটা 3 দিনের সুযোগ হয় ট্রেনিং করার, যে কেঁচো দিয়ে কেঁচো সার উৎপাদন করা সম্ভব। তো আসলে আমি কেঁচো কিভাবে পাবো, আমার একটা তখন স্বপ্ন জন্ম নেয় যে এই কেঁচো দিয়ে আমি কেঁচো সার তৈরি করব। তো এরপরে ঢাকার এক প্রতিষ্ঠানের সঙ্গে আমার কথা হয়, ALRD, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাদের সঙ্গে যোগাযোগ করার পর তারা এক জায়গার প্রতিনিধিকে নিয়ে আমাকে ফিলিপাইনে 250 গ্রাম কেঁচো দেয়। আচ্ছা। এই 250 গ্রাম কেঁচো আমি ফুলের টবে আমার শোয়ার ঘরে খুব মানে এমন স্বপ্ন লালন পালন করছি মনে, যে আমি যখন খেতে যাই তখন দেখি, যখন আমি ঘুমাইতে যাই তখন দেখি, মানে এমন একটা অবস্থা, বাচ্চার মতন পালন করলেন। বাচ্চার মতো। তো আসলে মূল উদ্দেশ্য হইলো যে এইখানে কিছু নতুন একটা সৃষ্টি হচ্ছে কিনা, আমার স্বপ্নটা সেই জায়গা থেকে এই লক্ষ্যটা করা। সেখানে এই লক্ষ্যগুলো করতে গিয়ে আমার কিন্তু বাড়ির লোকে আমাকে পাগল বলে, যে এর কি ব্যাপার, গোবর টবর নিয়ে আসে শোয়ার ঘরে রাখে, এমন একটা বিষয়। তো দেখলাম কিছুদিন পর যে ওই যে ফুলের টবে আমি গোবরগুলো রাখছিলাম, এই গোবরে চা পাতার মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো তখন আমার মনে হচ্ছে যে নতুন একটা কিছু সৃষ্টি হচ্ছে। আমার কিন্তু আগ্রহটা আরও বেড়ে গেল। আমি ওই ফুলের টবের গোবরগুলো আর আলাদাভাবে করি নাই, আমি তখন চারিতে কিছু গোবর নিয়ে এসে চারিতে সবগুলো ঢেলে দিলাম। দেখলাম
ওইখানেও 1 মাস পর অনেকগুলো কেঁচো হয়ে গেছে। আবার সবগুলো সার ওই গোবর কেঁচো মানে কেঁচো খেয়ে চা পাতার মতো ঝুরঝুর হয়ে গেছে। তখন আমি কি করলাম, কিছু সার আলাদা করে নিলাম আর কেঁচোগুলো আবার রিং নিয়ে এসে রিঙে দিলাম। তারপর হচ্ছে যে আবার আমি ওই রিঙে দিলাম। এরপর এটার এখন ব্যবহার, আসলে কেঁচো সার একটা নতুন তখন একটা শব্দ ছিল, তো এটার এখন ব্যবহার তো আমাকে করতে হবে। তখন আমি নিজের জমিতে ব্যবহার শুরু করলাম, দেখলাম যে এটার মোটামুটি একটা রেজাল্ট আছে। তখন আমি কৃষি অফিসের সঙ্গে একটু যোগাযোগ করি যে উপজেলা কৃষি অফিস আমাকে কি সাজেস্ট করতেছে, যে তারা কি পরামর্শ দিচ্ছে। আমি উপজেলা কৃষি অফিসে গেলাম, তখন আমাদের লোকাল উপজেলা কৃষি অফিসার ছিলেন ডক্টর আবুল বারাকাত স্যার। উনি বললো, তুমি তো একটা ভালো কাজ শুরু করছো, তোমার এখানে আমি 80 জন কৃষক নিয়ে যাব, তুমি কোথায় কি করতেছো এগুলো দেখানোর জন্য। আসলে একদিন একটা সময় একটা টাইম মেনটেন করে উনি আসছিলেন, 80 জন কৃষক নিয়ে আমার ধান ক্ষেত দেখলো, আমার হচ্ছে ভার্মি কম্পোস্ট কীভাবে করছি সেগুলো দেখলো। তখন থেকে আলোড়নের সৃষ্টি হলো এলাকার মধ্যে যে কেঁচো সার কেঁচো সার। সেই সুবাদে আমার মানে মানিক থেকে কেঁচো মানিক ডাকাডাকি শুরু করলো। মানে এটা আমার আসলে একদিনের পাওয়া না। আর আমি মনে করি আসলে মানে আসলে উপাধি পাওয়াটা কিন্তু একটা শ্রমের বিষয়। আমার এই উপাধি আমার এলাকায় আমার একটা ছোট্ট বাচ্চাকে বলবেন যে মানিক, বলবে কোন মানিক, কেঁচো মানিক, দেখাই দিবে। মানে ওরা মানে ওদের কাছে কিন্তু থেকে যায়, মানে কোন মানিককে খুঁজতেছে, নিশ্চয়ই কেঁচো মানিককে। আসলে এরকম একটা বিষয় আমার এলাকায়। তো যাই হোক, ওই যে আমার 250 গ্রাম কেঁচো, শুরুটা কিন্তু আমার 250 গ্রাম দিয়েছিল। আর এই পর্যন্ত আমার কিন্তু এখন যে খামার রয়েছে, যে এখানে মাসে 50 টন সার উৎপাদন আমি করতে পারি। এই 50 টন মাসে সার উৎপাদন করার পরও আমি চাহিদা পূরণ করতে পারি না। মানে প্রতিদিন ব্যাপক চাহিদা এসে যায় যে ভাই সার আছে কিনা, কেঁচো আছে কিনা। তো আসলে এই জায়গা থেকে আমি কিন্তু ওই যে এলআরডির কথা বলছিলাম, এলআরডি কিন্তু বাংলাদেশে লোকাল কিছু সংগঠনের সঙ্গে কাজ করে। সেই সুবাদে আমার ওই এলআরডি যতগুলো সংগঠনের সঙ্গে কাজ করে, সেই ততগুলো সংগঠনের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমার স্বপ্ন ছিল যে এটা আমার কাছেই শুধু সীমাবদ্ধ থাকবে না, এটা আসলে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, যে জৈব কৃষির একটা আলোড়ন ঘটাইতে হবে। আর জৈব কৃষি করতে গেলে কিন্তু জৈবের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে, এবং এই ঘাটতিটা যেন আমরা মিটাইতে পারি। আমাদের দেশের মাটির এখন খুব খারাপ অবস্থা, মানে শুধু একটু মাটিতে গাছ দিয়ে দিলে এখন কিন্তু হচ্ছে না। সবজি চাষের জন্য অর্গানিক যে ভেজিটেবল, অর্গানিক ফুড, এইটার কিন্তু এখন খুব, আপনি নিজেই বলতেছিলেন যে এটার এখন খুব চাহিদা। সেটা করতে গেলে ভার্মি কম্পোস্ট মাস্ট বি। মানে মাটির মা হইল জৈব। আপনি যদি বলেন যে মাটির মাই হলো জৈব, হ্যাঁ, আপনি যত মাটিতে জৈব সার দিবেন, মাটির ধারণ ক্ষমতা, উর্বরতার শক্তি বেড়ে যাবে। অর্থাৎ আমাদের আগে মাটিটাকে গঠন করতে হবে। এরপরে আপনি ওই জৈবর কথা বললেন, যে জৈব কিছু বালাইনাশক তৈরি আমরা নিজেরাই করতে পারি। কিছু গাছের কিছু মানে আপনার হচ্ছে বিষকাটালি, ধুতরা, নিম পাতা, এগুলো বিভিন্ন উপাদান এক জায়গায় করে আমরা একটা প্রক্রিয়াধীন অবস্থায় করে জৈব বালাইনাশক করতে পারি। আজকে দেখেন যে আমাদের কৃষিখাতটার এমন একটা দুরবস্থা হয়ে আছে যে আমরা কৃষকরা আজকে বিভিন্ন কোম্পানির কাছে জিম্মি হয়ে গেছি। আপনি দেখেন যে আমাদের বাপদাদারা একটা সময় কিন্তু নিজে নিজে বীজ রাখতো, যখন সুযোগ তখন কিন্তু তারা বুনতে পারত। এখন কিন্তু সেটা আর নাই। আমি জমি চাষ করে রাখতেছি, বীজের জন্য অপেক্ষা করতে হচ্ছে। মানে বিভিন্ন কোম্পানির কাছে আমরা কৃষকরা জিম্মি হয়ে গেছি একদম। হ্যাঁ, তো আসলে এই জায়গাগুলোতে আসলে আমরা যারা কাজ করছি, কৃষককে সবাই কিন্তু অস্বীকৃত মনে করে। হ্যাঁ, আমরা কিছু মানে বললেও তারা এটা মনে করে না, ওরা বলতেছে তো, কিন্তু আসলে অনেক বেশি জানে, কিন্তু অত মানে ওইভাবে তারা গুরুত্ব দেয় না কৃষককে। আমি চাচ্ছি যে বাংলাদেশে আমরা সর্বস্তরের মানুষ যদি কৃষিতে এগিয়ে আসি, এটা একটা বিপ্লব ঘটানো সম্ভব। আজকে দেখেন আপনি ঢাকায় বসে কৃষি চিন্তা করতেছেন, হ্যাঁ, আগে কিন্তু সেই প্রান্তিক মানে সেই গ্রামের মানুষরা কৃষি চিন্তা করেন। আজকে আপনি ঢাকায় বসে এটা কৃষি করবেন, কৃষি নিয়ে কাজ করবেন চিন্তা করতেছেন, এবং জায়গা সেরকম নাই। আমি মনে করি যে আপনারা
যারা ঢাকায় বসে চিন্তাগুলো করেন, আমরা যে সবাই সম্মিলিতভাবে চিন্তাটা করি, কৃষিতে একটা বিপ্লব ঘটানো সম্ভব এবং পরিবর্তন অনিবার্য। এবং আমাদের যে খাবারের দাবারের অবস্থা, তাতে কিন্তু আমাদের সবারই তাই চিন্তা করা উচিত, চিন্তা তাই করা না? উচিত যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা নিরাপদ কিনা, আমি যে এই বাতাসটা নিচ্ছি সেটা নিরাপদ কিনা। আজকে মনে করেন আমি আরেকটা বিষয় মানে আপনাকে জানাতে চাচ্ছি যে বাংলাদেশে একটাই সেক্টর আছে যেটা কৃষিখাত, যেখান থেকে আপনার স্ব কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আর কোথাও এই সুযোগটা কোথাও নেই বাংলাদেশে। আপনি যদি এই কৃষিটাকে সুন্দরভাবে গুছায় করি, এখানে স্ব কর্মসংস্থান সম্ভব। বাংলাদেশে আর কোথাও কিন্তু স্ব কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্র আমি দেখতেছি না। যদি আমরা সবাই মিলে এই কৃষিটাকে সাজাতে পারি, এইখানে অনেক, এই যে ঢাকা শহরে আজকে দেখেন যে এত জ্যামজাট কেন, এই এত মানুষ কেন, সব কিন্তু গ্রামের মানুষগুলো কাজ করতে আসছে। আমরা যদি এই কৃষিটাকে সুন্দর একটা মডেল দাঁড় করতে যেতে পারি, ওই গ্রামের মানুষগুলো কিন্তু আর এখানে ঢাকায় আসবে না কাজ করতে। আমি তো শুরু করলাম মাত্র, কিন্তু যারা ধরেন এই কম্পোস্ট নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ, তাদেরকে আপনি কি অ্যাডভাইস করবেন? তারা এই কম্পোস্টটা তৈরি কেন করবে, এবং এটা তারা কাদের কাছে সেল করবে? আর কম্পোস্টটা তৈরি করাটা বেশি ভালো নাকি আমাদের কেঁচো উৎপাদনের দিকে মনোযোগী হওয়া, মানে দুইটা একই সাথে কি করা সম্ভব? হ্যাঁ, দুটাই 100%। কারণ হচ্ছে আপনি যে গোবরটা দিলেন, ওই গোবরটা খেয়ে মলত্যাগ করে সার হচ্ছে। আরেকদিকে হচ্ছে এই কেঁচোটা একটা সময় ডিম দেয়, ডিম থেকে বাচ্চা দেয়। তার মানে আপনার উৎপাদন হচ্ছে এবং কেঁচো উৎপাদন, সার উৎপাদন, কেঁচো উৎপাদন দুটোই একসঙ্গে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি সঠিকভাবে এটা সংরক্ষণে রাখতে পারেন। হ্যাঁ, আর এটা বলবো যে এই সার কে নিবে। আসলে এটা একটা সময় যখন আমি শুরু করছিলাম, আমিও এই চিন্তাটা করছিলাম যে এই সারটা আমার নিবে কে। এখন দেখেন যে এই কেঁচো সারের নাম জানে না বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই। আর আমি যখন শুরু করি আমার বাড়ির লোক জানে না। আজকে দেখেন ওই জায়গাটা দেখেন আর এখনকার বর্তমান জায়গাটা দেখেন। হ্যাঁ, কে নিবে এই অপেক্ষা করলাম। আপনি কাজটা করবেন, সেটা কবে করবেন সেটা হলো বিষয়। শুরুটা করতে হবে। মানে কে নিবে আর আমি কার কাছে দিব এই অপেক্ষা করে আপনার সময় কাটে লাভ নাই। আপনি শুরু করেন, কে নিবে আপনি দেখেন যে আপনাকে খুঁজে নিবে, যে নেওয়ার সে আপনাকে খুঁজে নিবে যে আপা আপনার কাছে কি আপনি করেন কিনা সার উৎপাদন। হ্যাঁ, আপনাকে খুঁজে নেবে। আজকে আপনি যেমন আমাকে বলি যে আপনাকে যদি বলি যে আপনি কেমনে আমাকে খুঁজে নিলেন। একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে যে কেঁচোটা কেউ সেল করতে খুব কম চায়। যাদের কাছে আছে যে সবাই কম্পোস্টটা বিক্রি করতে চায়, কেঁচোটা দিতে চায় না। এটা কি সবাই একটু ভয় পায় যে না কেঁচোটা আমি দিয়ে দিলাম শুরু করলো? আসলে আমি এই জায়গাতে একটু কথা বলতে যাচ্ছি যে সবারই মানে মনোভাব কিন্তু এক রকমের না। যেমন আমি কিন্তু আসলে আমার মন থেকে চাই, আমার মনে প্রাণে চাই যে এটার একটা বিপ্লব ঘটুক। হ্যাঁ, এটা একটা বিপ্লব ঘটানোর প্রয়োজন। সে আমার প্রতিযোগী হবে না, সেও আমার মতো একজন বিপ্লবকারী হবে। হ্যাঁ, এখন অনেকেই হয়তো বা মনে করে যে আমি কেঁচো দিব না, আমি কেঁচো দিলে সে আমার প্রতিযোগী তৈরি হবে, আমার এটা ব্যবসা। হ্যাঁ, আমি কিন্তু এটা ব্যবসা হিসেবে দেখতেছি না। আমি চাচ্ছি যে আমার যে শ্রম, সেই শ্রমের মূল্য তো আমি পাচ্ছি। সমস্যা কোথায়? আমি আরেকজন উদ্যোক্তা সৃষ্টি করতেছি, সেটা আমার একজন সহযোদ্ধা হচ্ছে, সে আমারই কাজ করছে, আমার দেশের কাজ করছে। এখানে তো আমার প্রতিযোগী হয় না। কিন্তু আসলে যে যেমন এটা গ্রহণ করে, কিন্তু আমার দিকটা হলো আমি কাউকে প্রতিযোগী তৈরি করি না, বা প্রতিযোগী মনোভাব আমার এই মনোভাবও নেই যে সে আমার প্রতিযোগী হবে। আমার স্বপ্নটা হলো সেও করবে, আমিও করব। আচ্ছা, হ্যাঁ, এবং এটাতে আসলে কোনো লস নাই। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কম্পোস্ট প্রচুর পরিমাণে আমাদের প্রয়োজন, প্রচুর জৈব সার, কেঁচো সার আমাদের কৃষিক্ষেত্রে এত প্রয়োজন যে এটা আসলে কেউ যদি বোঝে যে এটার দরকারটা আছে, তাহলে এটা সেল করাটা কোনো ব্যাপার না। কিন্তু প্রয়োজনটা হচ্ছে উৎপাদনটা। এবং কেঁচো কিন্তু আসলে খুবই অ্যাভেলেবেল যে সব জায়গায় তা না। আমি নিজে কেঁচো খুঁজতে গিয়ে দেখেছি যে অনেকের কাছে কেঁচো আছে, কিন্তু সবাই কেঁচোটা দিতে চায় না। সেই কারণে হচ্ছে যে পাওয়া যায় না অনেকটা। আমি বলতেছি যে আমি যদি কেঁচো উৎপাদন করতে পারি, তাহলে আমি কেঁচো অনেক সেল করব। আসলে প্রথমে এসে দেখলাম আপনি আসলে আমার সঙ্গে শুধু কেঁচো বিষয়ে কথা বলছিলেন যে দাদা আপনার কাছে কেঁচো পাওয়া যাবে কিনা, কিভাবে পাবো, আর বিষয়গুলো শেয়ার করেন নাই। আমি আপনার এখানে এসে দেখি যে আপনি একটা ধাপ মানে আপনি নিজে থেকে এগিয়ে নিয়েছেন। যেমন কিভাবে আপনি হাউসটা করবেন,
কেমনে হওয়া দরকার এগুলো কিন্তু আপনি নিজেই করছেন। তো বাকিটা আপনি পারবেন না এটা আমার বিশ্বাস হয় না। একটু Thank you. হ্যাঁ আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। কেঁচো মানিক ভাই আমার ভার্মি কম্পোস্ট প্রোডাকশনের জন্য নিয়ে এসেছেন 10 কেজি কেঁচো, যা দিয়ে আমি আমার এই ভার্মি কম্পোস্ট শুরু করব। নেক্সট ভিডিওতে আমি দেখাবো আমার ভার্মি কম্পোস্ট বেড কীভাবে তৈরি করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।